চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোবানা কনভেনশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান ভূঁইয়া। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, শুভ সকাল। লস অ্যাঞ্জেলেসে 40তম ফোবানা কনভেনশন হচ্ছে, তো সেই ব্যাপারে জানতে চাই পূর্ব প্রস্তুতি কেমন ছিল? ভালো ছিল, ভালো হচ্ছে। আমাদের তো কনভেনশন সেপ্টেম্বর 4, 5, 6 তারিখে। তো গত বছর আটলান্টায় হয়েছিল, এবার 40তম কনভেনশন হলিউড শহর লস অ্যাঞ্জেলেসে হতে যাচ্ছে। এবং এখন পর্যন্ত এখানে পুরো শহরে বিভিন্ন প্রোগ্রামের জন্য রিহার্সেল হচ্ছে। এবং আসলে ফোবানা তো একটি ব্যাপক একটি কার্যক্রম। এখানে এটি শুধুমাত্র গানের অনুষ্ঠান কিংবা শুধুমাত্র কালচারাল বিষয়ের জন্য না, যদিও কালচারাল বিষয় একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি বিষয় আমাদের জন্য। সেটা ছাড়াও এখানে আপনার ইয়থ ফোরাম রয়েছে, এখানে আমি যেটার চেয়ারম্যান বিজনেস নেটওয়ার্কিং লাঞ্চ ইভেন্ট রয়েছে, এবং আরও ভিন্ন ভিন্ন জিনিস রয়েছে। এটি একটি ফুল কনভেনশন, এটি কাজে অনেক ব্যাপক। এবং ক্যালিফোর্নিয়াতে লস অ্যাঞ্জেলেসে এই বছর আমি 2বার গিয়েছি, তাদের সাথে দেখা হয়েছে, যারা হোস্ট কমিটি আমরা বলে থাকি, অর্থাৎ ওই শহরের যে অর্গানাইজেশন এটি করছে তারা তো তাদের প্রস্তুতি বেশ ভালো হচ্ছে। মনে হচ্ছে যে এবার গত 40 বছরে এটি 40তম, আমাদের গত 39 ইয়ার্সে যেটা হয়েছে তার চেয়ে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে এ পর্যন্ত। বা এবং 40তম অর্থাৎ 40 বছর ধরে এটি এখন পর্যন্ত সেম ধারা বজায় রেখেছে এবং আস্তে আস্তে আরও বেশি কিন্তু সবাই পছন্দ করছে। এবং এই যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বা ইউএসএর মধ্যে যে একটা কোলাবোরেশন করছেন আপনারা, এবং আমাদের বাংলা সংস্কৃতিকে সেখানে তুলে ধরছেন, এবং সেখানে বাংলা কমিউনিটির মানুষজন যারা রয়েছেন তারা সেটা উপভোগ করতে পারছেন, এবং তারা সেই বাঙালি আনাকেও এনজয় করতে পারছে। সব কিছু মিলিয়ে এই প্ল্যানিংয়ের যে পুরো প্রস্তুতিটা ছিল যে শুরু করবেন এরকম ফোবানা রিলেটেড কিছু, সেইটার যখন শুরু হয় তখন কি আপনি ছিলেন এবং কেমন ছিল সেই সময়টা? আসলে সেই সময় আমি জড়িত ছিলাম না। এটা 1987 সালে 1987-এ এটি ওয়াশিংটন ডিসিতে শুরু হয়েছিল। আমি ফার্স্ট টাইম ফোবানাতে গিয়েছি 1990-তে। তো আসলে তখন থেকে এখন আমরা যদি দেখি, আমি গত বছর আটলান্টায় যে ফোবানা কনভেনশনটি হয়েছিল সেটির মেম্বার সেক্রেটারি ছিলাম। তো ওইখানে আমি আপনাকে একটু এক্সাম্পল দিলে বলতে পারবো, ওইখানে যে আমাদের যে বিভিন্ন ইভেন্টগুলি হয়েছে, এবং স্পেশালি এই বিজনেস নেটওয়ার্ক লাঞ্চের যে প্রোগ্রামটি হয়েছে সেটির এক্সাম্পলটা আমি একটু টানবো। এই জন্য ওইখানে আপনার মেইন স্ট্রিম পলিটিশিয়ান যারা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার লেফটেন্যান্ট গভর্নর সহ প্রায় 20-এর অধিক অতিথি ছিলেন। এবং আমাদের বাংলাদেশ থেকে আমাদের যে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, তিনি ওইখানে ছিলেন। তো আমি যে পয়েন্টটা মেক করার চেষ্টা করছি, এই যে কনভেনশনের কাজ যেগুলি এই এত বছর আগে আমাদের পূর্বপুরুষরা, মানে আমাদের যারা এটা করে গেছেন, তাদের যেই স্বপ্ন ছিল সেটি কিন্তু আজকে হচ্ছে। আপনারা জানেন, তবু আমি একটি ইনফরমেশন আমি আপনাদের শেয়ার করি। পৃথিবীতে প্রায় 2 কোটি এনআরভিস থাকেন, মানে আমাদের মতো বাংলাদেশি লোক পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবং এই যে কনভেনশন যে হয়, এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে কি, যে আমরা যাতে করে আমাদের যে কৃষ্টি কালচার সেটাকে প্রবাসে লালন করতে পারি, এবং আমরা একটা ব্রিজ বিল্ড করতে পারি দেশের সাথে। তো আপনার প্রশ্ন উত্তরে আমি বলবো, ওনাদের যে স্বপ্ন ছিল, আমার কাছে মনে হয় যে আমরা অনেকটুকু এগিয়ে গেছি, এবং কাজ হচ্ছে, হয়তো এখনও রুম আছে ইমপ্রুভ করার, সেই তো। আচ্ছা, এই কনভেনশনে কারা কারা অংশগ্রহণ করে? ফোবানা অর্থ হচ্ছে এটা অর্গানাইজেশনদের একটা ফেডারেশন। অর্থাৎ আমাদের যে ফোবানা আছে এটাতে আপনার 100টি প্রায় অর্গানাইজেশন এটার মেম্বার, অর্থাৎ বিভিন্ন শহরের ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং কানাডার ওই অর্গানাইজেশনগুলি এটার মেম্বার। এবং তারা তাদের দৃষ্টিকোণ থেকে তাদের মতো করে এখানে প্রেজেন্টেশন করেন, আমাদের তারা সেমিনারে অংশগ্রহণ করেন, সায়েন্স ফেয়ারে অংশগ্রহণ করেন, ইয়থ ফোরামে অংশগ্রহণ করেন, বিভিন্ন ইয়েতে। আর আরেকটা তো আছে, ব্রিজ বিল্ড করার জন্য বাংলাদেশ থেকে অনেক শিল্পী ওখানে যান। যেমন গত বছর আমরা অনেক শিল্পীকে ইনভাইট করেছি, শুধু শিল্পী না, শিল্প সাহিত্যের অন্যান্য
যে সমস্ত এরিয়া রয়েছে সেখানেও আমরা ইনভাইট করি। যেমন ভাস্বর বন্দ্যোপাধ্যায়কে আমরা গত বছর ইনভাইট করেছিলাম। হ্যাঁ, তো আমরা শিল্পী, অভিনয় শিল্পী, গানের শিল্পী সবাইকে আমরা প্রমোট করি। শুধু প্রমোট না, ওনারা যখন যান আমাদের প্রবাসী লোকরা সেই গান যখন শুনেন তারা ইন্সপায়ার্ড হয়। এবং আমরা সবসময় এই জিনিসগুলি করে থাকি এবং করছি, এবং আমি মনে করি এটা আরও স্ট্রঙ্গারভাবে নিয়মিতভাবে এটি করার প্রয়োজন আছে। তাহলে আমাদের যে বাংলাদেশ, আমাদের যে কালচার, কৃষ্টি, এটা প্রবাসের যারা আছে তারা ভুলে যাবে না। আচ্ছা, এটাই কি শুধু মেইন কারণ? এই ফোয়ানার তো করছে এটা, পাশাপাশি এই ধরনের আয়োজনগুলো কতটুকু দরকার? শুধুমাত্র কোলাবোরেশনের জন্য বা সংস্কৃতিকে তুলে ধরার জন্য, নাকি আরো আনুপ্রাসঙ্গিক আরো কোনো বিষয় রয়েছে? না, এটা তো অত্যন্ত জরুরি। বিষয়টা একটু ধারণ করতে হবে, ফিল করতে হবে। যেমন আমাদের ছেলেমেয়েরা যারা ওইখানে বেড়ে উঠছে, যদি তারা এইটার কোনো টাচে না থাকে তাহলে কি হবে? এখন থেকে 10 বছর পরে ও ভুলে যাবে যে ওর রুট কোথায়। হ্যাঁ, তাহলে দেখেন এটা কিন্তু শুধুমাত্র যে কিভাবে বলবো, শুধু আয়োজনের জন্য আয়োজন না, এটা একটা প্রয়োজন। এবং আমি একটা জিনিস মনে করি, সেটি হচ্ছে সেই যে 2 কোটি বাংলাদেশি লোক পৃথিবীর বাইরে থাকে, তাদের প্রায় সবারই বাংলাদেশের সাথে একটা কানেক্টিভিটি আছে, এবং তাদের সন্তানরা যদি আস্তে আস্তে করে হারিয়ে যায় অন্যান্য একটা কালচারাল আগ্রাসনে, সেটাকে প্রতিরোধ করতে হলে নট অনলি দ্যাট, এখানে যেমন আমার পজিশন এবারে আমি কাজ করছি বিজনেস নেটওয়ার্ক লঞ্চ নিয়ে। এখানে অনেক বাংলাদেশি এন্টারপ্রেনার, অনেক বাংলাদেশি প্রফেশনাল, অনেক বাংলাদেশের হাই এন্ডের লোক আছে যারা কিনা বাংলাদেশে ইনভেস্ট করতে পারে, যারা কিনা বাংলাদেশে এসে তাদের যেই এক্সপার্টিস সেটাকে ইউটিলাইজ করতে পারে। সেগুলির জন্য অনেক প্রয়োজন। আমি মনে করি আপনারা এভাবে একটু জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি, আপনারা যদি জানেন 60s এবং তার আগে এনআরআই যারা, তারা কিন্তু ইন্ডিয়ার যেই বেস, ফাইন্যান্সিয়াল বেস, বিজনেসের বেস এবং বিভিন্ন বেসগুলি তৈরি করেছে। এবং আমি মনে করি যে এনআরবিরা অনেক কিছু করার সুযোগ আছে, এবং এই জাতীয় কনভেনশন এনআরবিদেরকে এবং বাংলাদেশে যারা আছে তাদেরকে আপনার ব্রিজ আপ করে, বিল্ড ইন করে। আচ্ছা, আমাদের তো সংস্কৃতি কালচারে অনেক ধরনের বিষয় রয়েছে, যেমন লোকসঙ্গীত রয়েছে, লোকনৃত্য রয়েছে, এবং আরও ঘরানার গান রয়েছে। সংস্কৃতিতে চর্চাতে অভিনয় রয়েছে, তারপর আমাদের যে নাটকগুলো রয়েছে, বিশেষ নাটক, মঞ্চ নাটক। তো কি কি ধরনের সেখানে আয়োজন থাকবে? আচ্ছা, এবারের আয়োজনের সাংস্কৃতিক অঙ্গনের ব্যাপকতাটা আমার কাছে, এজেন্ডাটা এখনও পুরোপুরি শেষ হয়নি, তো আমার কাছে নাই, কিন্তু গতবারের এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি। যেমন গত বছর আমাদের মেইন স্টেজের যে ইভেন্ট হয়েছিল, ওইখানে আমরা লোকগীতি, বাউল গান, আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, সর্বমাত্রা আমাদের কালচারের সমস্ত জিনিসগুলি আমরা করেছি। মনে রাখতে হবে এটা কিন্তু 3 দিনের কনভেনশন, সো এটা আপনার লম্বা সময় আছে। ওখানে আজিজুল হাকিমের নাটকের প্রেজেন্টেশন ছিল, তারপর আরেকজন ভদ্রমহিলা, উনিও বেশ, ওনার প্রেজেন্টেশন, নাটকের 3 থেকে 4টা প্রেজেন্টেশন ছিল, সব কিছু ছিল। তো এটা কনভেনশন, ইটস নট লাইক এ 2 আওয়ার্স একটা প্রোগ্রাম শেষ হয়ে গেল, বাড়ি চলে গেল, এরকম না। কিন্তু এটা লোকজন এখানে আসেন তাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে, এবং ওনারা পুরো 3 দিন ওখানে থাকেন এবং সমস্ত ইভেন্টগুলিতে ওনারা টাচ করেন। বা চমৎকার না? এটা মানে একটা এনজয় করার একটা ব্যাপার থাকে, এবং সবাই মিলে যেভাবে গেট টুগেদার একটা আয়োজন করা হয়, এটা আসলে দরকার, কমিউনিকেশনের জন্য দরকার। জি জি, খুবই দরকার। আপনি গতবারের কথাটাই আবার বারবার বলছি, আমাদের এখানে এটা অনেক ব্যাপক আয়োজন, এটা কোনো সংক্ষিপ্ত নয়। যেমন আমাদের এখানে ভেন্ডরের একটা সেক্টর ছিল, ওখানে 45 সেপারেট ভেন্ডর ছিল, অর্থাৎ আপনার শাড়ি, সালার কামিজ থেকে শুরু করে ফুড থেকে শুরু করে ওইখানে একটা মেইন স্টেজের বাইরে বিশাল একটা রুম ছিল। আপনি ওখানে যদি হাটের, মনে হবে যে বাংলাদেশের একটা মেলায় এসেছেন আপনি। হ্যাঁ, এখানে বিভিন্ন কিছু হচ্ছে, বন্ধুদেরকে মিট হচ্ছে, হয়তো কারোর সাথে অনেক বছর পরে দেখা হয়েছে, বা এরকম একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। এবং এখানে অনেক কিছু হয়, যেমন এখানে অনেকে মিট করছে। এটা আপনি একটা প্রসঙ্গে বলেছিলেন যে এটা প্রয়োজনীয়তা, এটা খুবই প্রয়োজনীয় আছে, যেহেতু আমাদের দেখেন যেটা হয় কি, ওইখানে তো এক ধরনের যান্ত্রিক জীবন হয়, তার পাশে এরকম আয়োজন যদি না থাকে, মানুষ আরও হারিয়ে ফেলবে আর কি নিজের যেই রুট, নিজের সত্তাটাই হয়তো বা হারিয়ে ফেলবে। জি 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 জি। ভেন্ডর সিলেকশনে কিভাবে আপনারা কাজ করেন? ভেন্ডর সিলেকশনে ওইটা হয় কি, এখনই আমি তো গত বছরের হোস্টে ছিলাম,
এই বছর যারা হোস্টে আছেন তাদের একটা ডিক্লারেশন দেন এবং অনলাইনে আমাদের fobana.online.com আছে, ওখানে গেলে ওখানে আমাদের ভেন্ডর ফর্ম আছে, ফর্ম ফিল আপ করে বলবেন যে ফর এক্সাম্পল আপনি নিউ ইয়র্কে আছেন, আপনি একটা বুটিক হাউস আছে কিন্তু আপনি ওখানে ডিসপ্লে শোকেস করতে চান, সো ওখানে একটা ফি হয়তো আছে, রেজিস্ট্রেশন আছে, তারপর ওনারা যোগাযোগ করলে আমরা তাদেরকে কন্ট্যাক্ট করি। এটা হচ্ছে একটি। আরেকটি হচ্ছে এটা কিন্তু 40 বছর যাবৎ হচ্ছে, তো আমাদের অলরেডি অনেক ভেন্ডার্স যারা অত্যন্ত রেগুলারভাবে জানেন এটা, ওনাদেরকে বলারও প্রয়োজন হয় না, তো ওনারাই আমাদেরকে যোগাযোগ করেন, আমরা তাদেরকে বলি, কিন্তু আমরা ভ্যারাইটিটা দেওয়ার চেষ্টা করি। যেমন গত বছর দুইটা অত্যন্ত ইউনিক ভেন্ডর ছিল। একটি ছিল আপনার পারফিউমের একটা হিউজ ভেন্ডিং ছিল, এটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে হয়েছে এবং ওরা ওই প্রোগ্রামে 5টি নতুন পারফিউম লঞ্চ করেছে ওই ইভেন্টের মধ্যে। আর আরেকটি ছিল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে ক্রিকেটকে জনপ্রিয় করার জন্য একটি ক্লাব হয়েছে, ওই যে ক্রিকেটের ক্লাব তাদের একটি বিশাল ডিসপ্লে ছিল। তো আমি শিওর যে এলএতেও এরকম কোনো চমক আসছে, এখনও তো আরও বাকি আছে 3 মাস, ওয়ার্ক ইন প্রগ্রেস ওইখানে আর কি। আচ্ছা, একটা প্রোগ্রামের সফলতা হোক এটা আমাদের প্রত্যাশা এবং সফলভাবে করছে ফোবানা খুব ভালোভাবে। এছাড়া যদি বলি যে ব্যর্থতাও থাকে এবং বাধাও থাকে, তো কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ফেস করতে হয়েছে নাকি, বা যেটা না করলে হয়তো বা আরও সুন্দরভাবে সেটা করা সম্ভব হতে পারতো, এটা গভর্নমেন্ট হতে পারে বা প্রসেসের ক্ষেত্রেও হতে পারে? হ্যাঁ, এটা একটা গুড কোয়েশ্চেন। আসলে এটা তো অনেক বড় আয়োজন, এখানে অনেক বড় বাজেটের প্রয়োজন হয়, এখানে অনেক বড় ম্যানেজমেন্টের প্রয়োজন হয়, এখানে অনেক বড় কোলাবোরেশনের প্রয়োজন হয়। তো সে সমস্ত জায়গাগুলিতে আমার কাছে মনে হয় দুইটা ভাগে আমি উত্তর দেবো। একটি হচ্ছে যে গভর্নমেন্টের আমি মনে করি রিগার্ডলেস অফ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার, গভর্নমেন্টের উচিত, প্রয়োজন এবং গভর্নমেন্টের নিজেদের ফাইন্যান্সিয়াল লং রান স্বার্থের জন্যই প্রয়োজন ওই জিনিসগুলিকে প্রমোট করা। ফর এক্সাম্পল এখানকার যারা আপনার ওই বিষয়ক ডিপার্টমেন্টে বা মন্ত্রণালয়ে আছেন তারা ওখানে গেস্ট হিসাবে যদি যান, গিয়ে প্রমোট করেন, যেমন ওনারা যদি বলেন যে বাংলাদেশের যেমন আমি যেই প্রোগ্রামটা করব ইট ইস এ বিজনেস নেটওয়ার্ক লঞ্চ, ওইখানে বিভিন্ন দেশের এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এবং বাংলাদেশের সফল ব্যবসায়ীরা ওইখানে যাবেন। ওইখানে যদি একজন গভর্নমেন্ট প্রতিনিধি থাকেন, উনি যদি ব্যাখ্যা করেন যে কিভাবে করে আপনার বাংলাদেশ কেন ইনভেস্টমেন্ট বান্ধব একটা জায়গা, উনি বলবেন যে আমাদের এই আছে এইভাবে করে কিন্তু ওনারা ইনভলভ হতে পারেন, এইভাবে করে আসছেন। কিন্তু অনেক সময় এটা হয়ে ওঠে না। আপনি বলছেন যে কী অবস্ট্রাগল হতে পারে, আরও হতে পারে কোনো স্টেট, যেমন আমরা যখন প্রোগ্রাম করেছি আমাদের হিউজ বাজেট ছিল, কিন্তু আমাদের বাজেট আমাদের আল্লাহর রহমতে আমাদের ওইখানে ওই রিসোর্সেস ছিল, আমরা ওইটা করতে পেরেছি। কিছু স্টেটে হয়, এটা বিভিন্ন স্টেটে হয় বিভিন্ন সময়, কোনো স্টেটে হয়তো ফান্ডিং আসে না। আমি জানি না বাংলাদেশ গভর্নমেন্টের এরকম কোনো ফান্ডিং আছে কি না, ওইটাকে সহযোগিতা সেটা করতে পারে। এবং মাঝে মধ্যে যেটা হয়, বড় কাজ করতে গেলে বিভিন্ন মতবিরোধ হয়, সেগুলি মিনিমাইজের ক্ষেত্রে একটু প্রোগ্রামগুলি বাধাপ্রাপ্ত হয়, সেটা আমি বলবো না, একটু হয়তো আপনি বলছেন আরেকটু বেটার হতে পারে, পিছিয়ে যায় হয়তো বা আরেকটু বেটার করার তো চেষ্টা সকলেরই থাকে। এটা 40তম আসর চলছে, 41তম আসরে যেন আরেকটু বেটার হয়, 42তম আসরে আরেকটু নতুনত্ব কি আনা যায়, এটাই যেন সকলের প্রত্যাশা থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন এবং অবশ্যই ফোবানা নিয়ে যে 40তম যে আসরটা হতে যাচ্ছে সেটা যেন সুন্দরভাবে সফল হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আমি শেষ করার আগে একটি ইনফরমেশন শেয়ার করতে চাই বা একটি আহ্বান জানাতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশে যারা ব্যবসায়ী আছেন, যাদের নাকি গ্লোবাল কনটেক্সটে শোকেস করার প্রয়োজন রয়েছে, তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা আসেন লস অ্যাঞ্জেলসে হলিউড হিলটনে প্রোগ্রাম হবে এবং অবশ্যই আপনারা বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করবেন। আমি স্পেশালি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা বিজনেস নেটওয়ার্ক লঞ্চ ইভেন্টে এসে পার্টিসিপেট করবেন এবং আমি শিওর যে আপনাদের প্রোডাক্ট যদি গ্লোবাল কনটেক্সটে হয়, ইট উইল হেল্প ইউ এবং ইট উইল হেল্প বাংলাদেশ অ্যান্ড ইট উইল হেল্প ফোবানা। জি অবশ্যই। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো।
জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।